কিন্তু আমাদেরকে যেহেতু নির্দেশনা দেওয়া হয়েছে, এই আমাদের মির্জা ফখরুল স্যার, আমাদের হুমায়ুন ভাই সহ এই যে তাসনিম যারা সহ যারাই এসেছেন, ডক্টর ইউনূস স্যার, তারা নিরাপদে হোটেলে চলে গেছেন। আমরা তো নিশ্চিন্তে আমরা চা কফি খাইতেছি নিচে। গাড়িতে উঠার পর আমরা মধ্য রাস্তায় এসেছি ট্রাফিকে, তখন ফেসবুকে আমরা দেখি এইরকম ঘটনা ঘটছে। তখন আমাদের কি করার আছে? আমরা কি জানি উনারা টার্মিনালে রয়েছে, ডক্টর ইউনূস স্যার ভিআইপি গেট দিয়ে চলে গেছেন, উনাদেরকে এই বাংলাদেশি পাসপোর্ট থাকার কারণে উনাদেরকে আসতে দেয় নাই? এগুলো আমরা কি জানি? আমরা যদি জানতাম তাহলে তো আমরা অবশ্যই তাদেরকে নিরাপত্তা দিতাম। অলরেডি আপনার বিমানবন্দর ত্যাগ করেছেন, কিন্তু দায়িত্বশীল পর্যায়ের কিছু নেতা তখনও বিমানবন্দরে আছেন। হঠাৎ করে তারা জানতে পারেন যে না, তারা এখনো বিমানবন্দরের ভিতরেই আছেন। তখন এই যে ছড়িয়ে ছিটিয়ে পড়া জামাত শিবিরের নেতা কর্মীরা ছড়িয়ে ছিটিয়ে পড়েছেন। নিউ ইয়র্কে রাজনৈতিক নেতা এবং জুলাই যোদ্ধাদের উপর যে হামলা হয়েছে, এই হামলার জন্য মূলত দায়ী কারা? অবশেষে ফাঁস হয়েছে এর গোপন তথ্য। দর্শক, নিউ ইয়র্কের যে সমস্ত কর্মকর্তারা রয়েছেন দূতাবাসের ভিতরে, তারাই প্ল্যানিং করে এই হামলার আয়োজন করেছে বলে সকলে মনে করতেছে। এবং কি বিএনপি নেতাকর্মীরা সেখানে গেলেও তাদেরকে সেখান থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে, এমন তথ্য দিয়েছেন বিএনপির একজন নেতা আমেরিকার। পাশাপাশি বিএনপি নেতাদের কি কি কারসাজি রয়েছে এ বিষয়টিও দিয়েছেন গুরুত্বপূর্ণ তথ্য নায়েব আলী ভাই। আলোচনা শুনলে বুঝতে পারবেন কিভাবে ষড়যন্ত্র এবং প্ল্যানিং করেই এই হামলার নাটক সাজানো হয়েছে। কিনা তাদের ফোনে বারবার যোগাযোগ করবে, এটা তারা করবে। দায়িত্বপ্রাপ্ত নেতারা তারা এই কাজটা করবে। আমরা দলের কর্মী, আজ পর্যন্ত আমরা এই যুক্তরাষ্ট্রে আমাদের আন্দোলন সংগ্রাম দেখেছেন। আমরা কোনো পদধারী নেতা নই। আমরা এই যুক্তরাষ্ট্রে জাতীয়তাবাদী দলের একজন সদস্য না। আমরা যুবদলের জন্য হাহাকার করছি, আমরা একটা পরিচয়ের জন্য, আমরা যুবদলের কমিটির জন্য আমরা বারবার আমরা এই বিষয়ে যেতে চাচ্ছি না। আমরা এই দায়িত্বপ্রাপ্ত পদধারী নেতাদের, বিশেষ করে এখানে বাংলাদেশ কনসুলেটে এবং বাংলাদেশ দূতাবাস এবং জাতিসংঘ অধিবেশনে যারা আছে, যারা বাংলাদেশের রিলেটিভ যে সরকারি কর্মকর্তারা, তারা নিরাপত্তা দিবে। এই নিরাপত্তা তো দেওয়ার দায়িত্ব আমি শাহবাজের না, যুবদলের আবু সাইদ আহমেদের না, যুবদলের এই জাকিরের চৌধুরীর না। এই দায়িত্বপ্রাপ্ত নেতা যারা আছেন তারা এই নিরাপত্তাটা দিবেন, তারা কমিউনিকেশন করবেন কিভাবে কি হচ্ছে না হচ্ছে। এখন আমাদেরকে টার্মিনাল 8 থেকে আমরা স্বাগত মিছিল জানিয়ে আমরা চলে যাচ্ছি। আমাদেরকে বলা হয়েছে আমাদের নেতৃবৃন্দ জাতিসংঘ অধিবেশনে যারা এসেছেন তারা নিরাপদে হোটেলে চলে গেছেন। ঠিক আছে, তখন আমরা টার্মিনাল 8 থেকে নেমে আমরা টার্মিনাল 4-এর পার্কিং লটে আসছি। পার্কিং লটে আসার পর পার্কিং লটে আমরা দেখছি আওয়ামী লীগের দূষররা এখানে আনাগোনা করছে, ওরা এদিক ওদিক ঘোরাফেরা করছে। কিন্তু আমাদেরকে যেহেতু নির্দেশনা দেওয়া হয়েছে, এই আমাদের মির্জা ফখরুল স্যার, আমাদের হুমায়ুন ভাই সহ এই যে তাসনিম যারা সহ যারাই এসেছেন, ডক্টর ইউনূস স্যার, তারা নিরাপদে হোটেলে চলে গেছেন। আমরা তো নিশ্চিন্তে আমরা চা কফি খাইতেছি নিচে। খাওয়ার পর আমরা গল্প গুজব করছি। আর আমি ব্যক্তিগতভাবে আমি উপলব্ধি করতেছিলাম আওয়ামী লীগের দূষররা চতুর্দিকে শুধু ঘোরাফেরা করছে আর কি একটা হচ্ছে। আমি সন্দেহ করেছিলাম। তো আমি ভাবছি এইখানে তো সরকারের দায়িত্বশীলরা রয়েছে, সরকারের গোয়েন্দা সংস্থা রয়েছে, এই দেশের সরকারের সাথেও একটি যোগাযোগ রয়েছে, তারা সবাই মিলে তাদেরকে সুন্দরভাবে তাদেরকে নিরাপদ জায়গায় পৌঁছে দিয়েছে। আমি আর এগুলা তো আমি টেনশন করার কিছু নেই, এখানে দায়িত্বশীলরাই টেনশন করবে। আমরা যখন টার্মিনাল 4-এ এসে আমরা গাড়িতে উঠছি, গাড়িতে উঠার পর আমরা মধ্য রাস্তায় এসেছি ট্রাফিকে, তখন ফেসবুকে আমরা দেখি এইরকম ঘটনা ঘটছে। তখন আমাদের কি করার আছে? আমরা কি জানি উনারা টার্মিনালে রয়েছে, ডক্টর ইউনূস স্যার ভিআইপি গেট দিয়ে চলে গেছেন, উনাদেরকে এই বাংলাদেশি পাসপোর্ট থাকার কারণে উনাদেরকে আসতে দেয় নাই? এগুলো আমরা কি জানি? আমরা যদি জানতাম তাহলে তো আমরা অবশ্যই তাদেরকে নিরাপত্তা দিতাম। আমাদের কিছুই করার নেই। এখানে সম্পূর্ণ ব্যর্থতা এই বাংলাদেশ কনসুলেট এবং বাংলাদেশের জাতিসংঘ অধিবেশনে যারা রয়েছে তাদের, এবং যারা এই সরকারি কর্মকর্তা রয়েছে। এই সরকারি কর্মকর্তা এই দেশের যে বাংলাদেশ দূতাবাস রয়েছে বা বাংলাদেশ কনসুলেট এবং জাতিসংঘ অধিবেশনে প্রত্যেকটি জায়গায় আওয়ামী লীগের দূষররা রয়েছে।
এই বিপ্লবী সরকার, ইউনিট সরকার, যারা বড় বড় কথা বলে, তারা কি করছে? তারা ওদেরকে আওয়ামী লীগের এই খুনি হাসিনার দূষররা যারা রয়েছে, যারা দেশটাকে ধ্বংস করেছে বিগত 16টি বছর, ওরা ফেসবুকে লাফালাফি করতেছে। ওরা এখনো অনুতপ্ত হয় নাই, ন্যূনতম তারা একটু অনুতপ্ত, অনুশোচনা বোধ করে নাই। এই যে আমাদের প্রায় 2000 ছাত্র জনতাকে হত্যা করেছে, অনুতপ্ত হয় নাই, অনুশোচনা বোধ করে নাই আজ পর্যন্ত। ওদের প্রয়োজন কি জানেন? ওদের জন্য ঠিকই আছে সাংবাদিক ইলিয়াস, ওদের জন্য ঠিকই আছে পিনাকি দাদা, ওদের বিস্তার ভেঙে দেওয়ার জন্য ওরাই যথেষ্ট। ওদেরকে আপনারা সিম্পিতি দেখান। আমার মনে পড়ে যে আমার প্রাণপ্রিয় নেতা, যার হাত ধরে আমি রাজনীতিতে এসেছি, আমার প্রাণপ্রিয় নেতা, বাংলাদেশের জাতীয় রাজনীতিতে যার সবচাইতে বড় ভূমিকা ছিল, এই খুনি হাসিনার আতঙ্কের নাম যিনি ছিলেন, আমার প্রাণপ্রিয় নেতা জননেতা জনাব এম ইলিয়াস আলী, সেদিন ফুড পয়েন্টে একটি বক্তব্য বলেছিলেন, বিষাক্ত সাপকে বিশ্বাস করা যায়, আওয়ামী লীগকে বিশ্বাস করা যায় না। তার বাস্তব প্রমাণ গতকালকে এই জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দরে আওয়ামী লীগ দিয়েছে। বিশেষ করে আওয়ামী লীগ যে একটি রাষ্ট্রীয় এবং জাতীয় সন্ত্রাসী সংগঠন, তার প্রমাণ কালকে দিয়েছে আমাদের সিনিয়র রাজনীতিবিদ। উনাকে সর্বমতের সর্বপথের মানুষ উনাকে শ্রদ্ধা এবং সম্মান করে। উনাকে ফেসবুকে লাল টি শার্ট পরনে একটি ছেলে উনার পাশে গিয়ে উনার গায়ে হাত পর্যন্ত তোলার চেষ্টা করেছে। আমার প্রাণপ্রিয় নেতা, আমাদের জাতীয়তাবাদী দলের মহাসচিব, উনার গা একটু সরিয়ে নিয়ে উনি উনার ইজ্জত রক্ষা করে চলে গেছেন। এই তাসনিম জারাকে কত অসভ্য ভাষায়, অশ্লীল ভাষায় গালিগালাজ করেছে, এই আক্তার হোসেনকে ডিম নিক্ষেপ করেছে। আক্তার হোসেন বলেছে বন্দুকের নলের, আমরাও বন্দুকের নলের সামনে আমরা বুক চিতিয়ে দিয়ে আবু সাইদরা, ওয়াসিম মুগ্ধরা এই দেশকে এই ফেসিবাদের হাত থেকে স্বাধীন করেছে। আর এই ডিমটা আমার এই লাঞ্ছিত করে তোমাদেরকে পুনর্বাসন করা হবে, তোমাদেরকে পুনর্বাসন করবে। তোমাদের চিরতরে তোমরা তোমাদের খবর রচনা করেছ, এটাই নিশ্চিত থেকো। তোমাদের বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে তোমাদের বিরুদ্ধে ব্যবস্থা করা হচ্ছে। তোমরা অচিরেই তোমাদেরকে নিষিদ্ধ করা হবে, অচিরেই চিরতরে তোমাদেরকে নিষিদ্ধ করার জন্য এই বিশ্ব সংস্থা, জাতিসংঘ সহ এই দেশের বর্তমান সরকার ডোনাল্ড ট্রাম্প সহ তোমাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর ব্যবস্থা নিয়ে তোমাদের সন্ত্রাসী কার্যক্রম। এই দেশ একটি গণতান্ত্রিক দেশ, এই দেশে তোমরা ফাইজলামি করবা, বদমাইশি করবা। তোমরা বদমাইশি দেশে করতে করতে দেশকে ধ্বংস করেছো, একটু অনুশোচনা বোধ করছো না? দেশের প্রায় 30,000 মানুষের অঙ্গহানি করেছো, তোমরা এখনো শান্ত হও নাই। এই ফেসবুকে লাফালাফি করে কয়েকটা এই খুনি হাসিনার 5টা কুকুর দূষররা এখনো ফেসবুকে লাফালাফি করে অনুশোচনা বোধ করে না। এই যে দেশের মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে, দেশের মানুষ দেশকে ধ্বংস করেছে, দেশের প্রতিটি রাষ্ট্র কাঠামোকে ধ্বংস করে আজকে তারা উল্লাস করছে। জল্লাদের উল্লাসখানায় দেশটাকে পরিণত করেছিল 17 বছর, আজকেও ওরা উল্লাস করছে। তোমাদের বিস্তার ব্যঙ্গে দেবে এই বিপ্লবী সরকার সহ বাংলাদেশের ছাত্র জনতা। তোমরা মনে করেছো আমাদেরকে বিভক্তি করে তোমরা এই আবার পুনর্বাসন হওয়ার চেষ্টা করবে। তোমরা কি মনে করেছো তোমরা অন্যায় করে আবার লাফালাফি করবে, উল্লাস করবে, অন্যায়ের অনুশোচনা বোধ না করে? তোমরা বুকার স্বর্গে বাস করছো, তোমাদেরকে অস্থায়ীভাবে তোমাদেরকে নিষিদ্ধ করা হয়েছে। তোমরা অতি শীঘ্রই তোমাদেরকে নিষিদ্ধ করা হবে স্থায়ীভাবে। তোমরা চিন্তা করো না। আসুন জামাতের ব্যাপারে আমরা এই ভিডিও ফুটেজে কি দেখলাম আমরা তো জানি না। আমি বারবার বলছি, আমরা যুক্তরাষ্ট্রে, আমরা যারা বিএনপি পরিবার, আমরা বিগত দিন আওয়ামী লীগের রক্তচক্ষুকে, তাদের চোখ উপড়ে ফেলার মতো ক্ষমতা আমাদের সামনে 5 মিনিটও আওয়ামী লীগ টিকতে পারে না। বিগত প্রমাণ আপনারা দেখবেন, আমার ফেসবুক লাইভে দেখবেন, আমার টিকটকে দেখবেন। আওয়ামী লীগ আমাদের সামনে 5 মিনিটও টিকতে পারে না। তাদেরকে জাতিসংঘের সামনে আমরা তাদেরকে, সাধারণ জনতা তাদেরকে রাস্তায় ফেলে তাদেরকে লাথি দিয়েছে। তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের পর তাদেরকে গ্রেফতার করা হয়েছে। ইতিমধ্যে এই যে সন্ত্রাসী ডিম মেরেছে, ওকে গ্রেফতার করা হয়েছে। যারাই এর সাথে জড়িত আছেন, এই দেশ এই খুনি হাসিনা সরকারের দেশ না। এই দেশ একটি গণতান্ত্রিক শান্তিপ্রিয় দেশ। তোমাদের যারাই ভিডিও ফুটেজে আছে, সবার নাম এই দেশের সরকারের কাছে গিয়েছে। তোমরা প্রত্যেকেই তোমরা রেডি হয়ে যাও।
তোমাদেরকে ডিপোর্ট করা হবে ইনশাল্লাহ। তোমাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে তোমাদেরকে এই দেশ থেকে ডিপোর্ট করা হবে। তোমরা গো ব্যাক বাংলাদেশ, তোমরা বাংলাদেশে চলে যেতে হবে। তোমাদের এই দেশে এই সন্ত্রাসী সংগঠনের সাথে সম্পৃক্ত যারাই রয়েছেন তাদেরকে এই দেশে থাকতে দেওয়া হবে না। এই দেশের সরকার আপনাদেরকে ওন করবে না। আসুন জামাতের বিষয়ে। জামাত ছিল এইখানে, জামাতের নেতৃবৃন্দ ইউনুস, আমাদের মির্জা ফখরুল স্যার সহ তাদের আবু তাহের বাইকে নিয়ে দেখছি বের হয়েছে। জামাতরা কি করেছে? জামাতরা এই খুনি হাসিনার যে দূষররা রয়েছে, যারা লাঞ্ছিত করেছে এই বিপ্লবী সরকারের প্রতিনিধি মির্জা ফখরুল স্যার সহ তাসনিম জারাকে, এই জামাতরা আপনারা সুশীল শাস্তে চাচ্ছেন। আপনারা এই সুশীল সেজে আমরা ভালো, আমরা জনগণের কাছে ভালো সাজি, আমরা দেশ এবং প্রবাসের কাছে আমরা মারামারি করব না, আমরা আগামী দিন বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় চলে যাবে, আমরা যদি আওয়ামী লীগের সাথে আতাত করে থাকি, আমরা যদি আওয়ামী লীগের সাথে এই মারামারিতে জড়িত না হই, তাহলে আমাদের দেশ এবং প্রবাসের মানুষ আমাদেরকে ভালোবাসবে, আমাদেরকে ভোট দিবে, আমাদের জনপ্রিয়তা বাড়বে, আমাদেরকে আগামী দিন ক্ষমতায় নিয়ে চলে যাবে। তোমাদের এই বদমাইশি, এই ফাইজলামি, এই মুনাফিকি, এগুলা মানুষ বুঝে, এইগুলা মানুষ এত বোকা না। তোমরা তোমাদের নেতাকে তোমরা নিরাপদে বগলের তলে করে নিয়ে যাও। তোমরা এই যারা এই অপমান করেছে, এই অপমান ইউনুস সরকারকে করেছে, এই অপমান এই বিপ্লবী ছাত্র জনতার সরকারকে করেছে, এই অপমান করেছে আমাদের মহাসচিবকে, তাসনিম জারাকে, ওর নাম কি, এই আখতারকে করেছে। এই অপমান তোমাদের এই তাহেরকে করে নাই, জামাত শিবিরকে করে নাই। তোমাদের লজ্জা লাগে নাই? তোমাদের নেতার পাশে আরেকজন, একটি ইউনিটে তারা আসছে এক জায়গায় যাইতে। এই অপমানটা তো তোমাদেরও সমান। আমাদের যেভাবে লাঞ্ছিত হয়েছি, তোমরাও লাঞ্ছিত হয়েছ। এই যে সন্ত্রাসী সংগঠন যে অ্যাটাক করলো, যে বারবার অশ্রাব্য ভাষায়, অশ্লীল ভাষায় তাসনিম জারাকে গালি দিয়েছে, তখন ওদের মুখ চেপে ধরতে পারলা না? গণতন্ত্রের কথা বলেছে, খুনি হাসিনার পুলিশ মুখ চেপে ধরেছিল গণতন্ত্র প্রতিষ্ঠার ছাত্র জনতাকে। তোমরা এই যে তাসনিম জারাকে গালি দিছে অসভ্য ভাষায়, আমাদের নেতাকর্মীদেরকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেছে, ওদের মুখ গলা চেপে ধরতে পারলা না? ওদেরকে ধাক্কা দিয়ে সরাইয়ে দিতে পারলা না? ধাক্কা দিলে তো এই যে তোমার সেলফ ডিফেন্স, তোমার রাইট আছে এই দেশে, তুমি সেলফ ডিফেন্স করার জন্য, তোমার নিরাপত্তার জন্য ওদেরকে জামাত শিবির, আপনারা আঙ্গুল চুষছেন। আপনারা ভালো শাস্তে চান, আপনারা এই ভালো সেজে দেশ এবং প্রবাসের মানুষের ভালো শাস্তে চান, আপনারা ক্ষমতায় যাওয়ার জন্য। আপনারা সেই চক আঁকতেছেন, আমাদের দল বিএনপিকে আপনারা নষ্ট করতে চাচ্ছেন। আপনারা এইরকম পরিকল্পনা করছেন। হ্যাঁ, আপনারা মনে করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা জয়ী হয়ে গেছি, আমরা সরকার গঠন করে ফেলবো। সরকার গঠন করা আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন, এটা দিন আর রাতের মতো পার্থক্য। তোমরা এই সুশীল শাস্তে চাচ্ছ, তোমাদের এই খায়েশ পূরণ হতে দেবে না বাংলাদেশে। তোমাদের এই যে তোমরা আওয়ামী লীগের সাথে আঘাত করে তোমরা যে জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দরের সন্ত্রাসীদেরকে প্রতিহত করো নাই, এটাই স্পষ্ট প্রমাণিত। আপনারা আওয়ামী লীগের সাথে আঘাত করেছেন। আপনারা এই সেলফিতে দেখছেন, আপনারা এই কি সিলেটের কি একজন ছিল, সে সেভ করছে, তোমরা সেভ করেছো, ওকে ঠিক আছে, একজন ছিলে, বাকিরা আঙ্গুল চুষছো, বাকিরা এদেরকে তোমরা দাওয়া দিয়ে পুলিশ কল করে ওদেরকে রাইট নাও সবাইকে তোমরা গ্রেফতার করলা না কেন? কেন গ্রেফতার করলা না? আমি আর লাইভ দীর্ঘায়িত করব না। আমি লাইভে এসেছি আমার বিবেকের টানে। আমি একটি লাইভ গতকালকে গাড়িতে বসেই করেছিলাম। আমার কাছে ঘুম থেকে উঠে আমি মেসেঞ্জারে, আমার ফোনে এত কল দেখেছি, আমি বেডে থেকেই আমি বলছি আমি লাইভে আসবো, ইনশাল্লাহ আমি লাইভে আসছি আমার দায়িত্ববোধ থেকে। আমি আপনাদেরকে বিষয়টি বলেছি, আমরা বিপ্লবী, আমরা সংগ্রামী, আমরা বিপ্লব করেছি, আমরা দেশে ছাত্রদল করে এসেছি, দেশেও বিপ্লব করেছি, রাজপথে ছিলাম, আঙ্গুল চুষি নাই, শুধু ফেসবুকে লেখালেখি করি নাই, আমরা রাজপথে দেশেও ছিলাম। এই দেশে এসেছি, এই দেশেও আমরা রাজপথে ছিলাম। ফেসবুক দেখবেন, ফেসবুক 1 বছর 2 বছর 5ই আগস্টের পর দেখবেন না,
দেখেন 10 বছর 15 বছর 20 বছরের হিস্ট্রি দেখেন। আমরা আমাদেরকে বলছেন আমরা বিপ্লবী, কার কি ছিঁড়েছি, আমরা সংগ্রামী, কার কি ছিঁড়েছি। আমরা আওয়ামী লীগের রক্তচক্ষুকে দেশেই উপেক্ষা করি না। তাদের চুক উপড়ে ফেলার মতো সৎ সাহস আল্লাহ পাক আমাদেরকে দিয়েছে। আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদের পিতামাতা। আমার বাবাও সাহসী ছিলেন, আপনারা ইতিহাস কেটে দেখেন। আর আমি রাজনৈতিকভাবে যার হাত ধরে রাজনীতিতে এসেছি, উনি জাতীয় নেতা জনাব এম ইলিয়াস আলী সাহেব। উনাকে গুম করেছে এই খুনি হাসিনা। এই খুনি হাসিনা আমার নেতাকে গুম করেছে। এই খুনি হাসিনা তার ক্ষমতার জন্য ঠেট মনে করেছিল। এজন্য আমার নেতাকে পরিকল্পিতভাবে আমার নেতা জনতা জনাব এম ইলিয়াস আলীকে গুম করেছে। ভারতের বিরুদ্ধে তিনি আপোষ ছিলেন, তিনি আপোষহীন ছিলেন। প্রিয় নেতা ইলিয়াস আলী ভারতের ব্যাপারে তিনি কোনো আপোষ করেন নাই। এই ভারত আমাদেরকে গুলামের জিঞ্জিরে আবদ্ধ করতে রাখতে চেয়েছিল, টিপাই মুখবাদ বিরোধী আন্দোলন করেছিলেন। সেই জাতীয় আলিয়া মাদ্রাসার ময়দানে আমরাও ছিলাম। মাথায় ছাত্রদল তখন লেখা ছিল, ছাত্রদল আলিয়া মাদ্রাসা মাঠে সেদিন স্লোগান দিছি। আমরা শত শত নেতাকর্মী উসমানীনগর উপজেলা থেকে গিয়েছি। যাই হোক, আমার নেতাকে ওরা গুম করেছে। আমার নেতা উনাদেরকে আজ থেকে প্রায় 10 বছর আগেই সিলেট কুট পয়েন্টে বলেছেন, বিষাক্ত সাপকে বিশ্বাস করা যায়, এই খুনি হাসিনা এবং আওয়ামী লীগকে বিশ্বাস করা যায় না। সিলেট কুট পয়েন্টে আরেকটি কথা বলেছিলেন আমার প্রিয় নেতা এম ইলিয়াস আলী, বলেছিলেন, এই তোমাদের মায়ের বিরুদ্ধে ঢাকায় আমি বক্তব্য দিয়ে এসেছি, আর তোমরা আমাকে সিলেটে তোমরা আমাকে এই ভয় দেখাও, আমাদের নেতাকর্মীদের গ্রেফতার করছো, মামলা দিচ্ছ। তোমরা জানো না আমি ইলিয়াস আলীর হাত এই সিলেটের মধ্যে সীমাবদ্ধ না। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া পর্যন্ত আমি ইলিয়াস আলীর হাত বিস্তৃত রয়েছে। এই ইলিয়াস আলীকে গুম করেছে এই খুনি হাসিনা। আর এই খুনি হাসিনার সাথে আতাত করবেন যদি বিএনপির কোনো নেতৃবৃন্দ খুনি হাসিনার এই দূষরদের সাথে কোনোভাবেই আপনারা আতাত করে এই খুনি হাসিনা এবং খুনি হাসিনার দূষরদেরকে পুনর্বাসন করতে চান, ওরা নিঃশর্তভাবে যদি ক্ষমা চায় জাতির কাছে, আমাদের নেত্রীকে জেলে ঢুকিয়েছে। আমি লাইভে আসতে চাই, আপনারা এগুলো ভুলে চলবেন না। নেত্রীর চোখের পানি এখনো ভুলি নাই। আমাদের প্রাণপ্রিয় নেতা, আগামীর রাষ্ট্রনায়ক, যাকে আগামীতে প্রধানমন্ত্রী দেশের জনগণ বানাতে চায়, উনাকে কি ভাষায় উনাকে গালিগালাজ করেছে। রাজাকার বলতে দ্বিধাবোধ করে নাই আমাদের প্রতিষ্ঠাতাকে। আর আওয়ামী লীগের সাথে আপোষ করেন। আওয়ামী লীগের জন্য এই ইলিয়াস আলী, এই সাংবাদিক ইলিয়াস, পিনাকি, ওরা ঠিক আছে। আমি আর লাইভ দীর্ঘায়িত করব না। আমি পরিশেষে কালকের ঘটনার জন্য আমরা যারা এই জায়গায় দায়িত্বশীল 2টা কমিটি রয়েছে, 2টা কমিটির মানুষও কিছু করার ছিল না। আমাদের কাছে জাতীয় নেতৃবৃন্দর সাথে, ফখরুল স্যারের সাথে, হুমায়ুন ভাইয়ের সাথে, ওরা আমাদের দলের হুমায়ুন ভাই আমার নির্বাচনী এলাকার হুমায়ুন ভাইয়ের বিষয়, উনি আমাদের দলের সম্পদ, ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের, উনি অত্যন্ত বিশ্বস্ত একজন মানুষ হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, তা আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন। হুমায়ুন ভাই আমার নির্বাচনী এলাকার, আমার পার্শ্ববর্তী ইউনিয়নের লোক। উনার সম্মানার্থেই, আমাদের দলের সম্মানার্থে, উনি বিদেশে এসেছেন, আমরা প্রবাসে থাকি, উনাদেরকে সম্মান করা আমাদের দায়িত্ববোধ থেকে আমরা স্লোগান দিয়েছি। এখানে নির্বাচনের বিষয় পরে দল সিদ্ধান্ত দিবে, কে নির্বাচন করবে, কোন জায়গায় দল সিদ্ধান্ত দিবে। আমরা শালীন ভাষায় রাজনীতি করতে হবে, আমরা সবকিছু বুঝে আমরা রাজনীতি করতে হবে। যাই হোক, আমি আমাদের দলের নেতাকর্মী যারাই রয়েছেন, আপনাদের কাছে আমরা যারা বিশেষ করে উত্তর, দক্ষিণ বিএনপি এবং স্টেট বিএনপি রয়েছে, এই 3টা কমিটি, অনুমোদিত কমিটি, বা আমরা যারা যুবদলের প্রায় আবু সাইদ আহমেদ ভাইয়ের নেতৃত্বে এবং জাকির ভাইয়ের নেতৃত্বে আমরা যারাই গেছি, আমার নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী ছাত্র নেতা ছিলেন জিল্লুর রহমান জিল্লু ভাইয়ের নেতৃত্বে আমরা যারাই গিয়েছি, মিজান ভাই সহ আমরা যারাই গেছি, যুবদলের নেতৃত্বে আমরা যারাই গেছি, প্রায় 70 থেকে 80 জন গিয়েছিলাম। আমরা কিছুই করার ছিল না। যদি আমরা জানতাম এই
বিমানবন্দরের ভিতরেই আমাদের নেতৃবৃন্দরা রয়েছেন। আওয়ামী লীগ না খুনিয়া সিনার বাফের ক্ষমতা ছিল না আমাদের সামনে আমাদের নেতাকর্মীদেরকে অপমানিত করত। আমাদের কমপ্লিটলি আমাদের অজান্তেই আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে গ্র্যান্ড হায়াত, ম্যানহাটনের গ্র্যান্ড হায়াতে ওরা হোটেলে নিরাপদে চলে গেছেন। এই নিউজটা আমরা পেয়ে আমরা আমাদের গন্তব্যে চলে আসছি, জার্জির গন্তব্যে চলে গিয়েছি। আমাদের কিছুই করার ছিল না। আমরা যদি জানতাম আওয়ামী লীগের গুটি কয়েক কুকুরের মতো ওদেরকে দৌড়াইয়া দিতাম। আমাদের কিছুই করার ছিল না। আপনারা যারা বাজেভাবে কমেন্ট করতেছেন, মেসেঞ্জারে ফেসবুকে এসে কমেন্ট করতেছেন, কিছুই করার ছিল না। আমরা দায়িত্বপ্রাপ্ত নেতাও নই। যদি দায়িত্বশীল থাকতাম তাহলে সর্বোচ্চ চেষ্টা করতাম। ওরা কোথায় আছেন, নিরাপদে এই হোটেল গ্র্যান্ড হায়াতে গিয়েছেন কিনা এটা 100 বার ফোন দিতাম। আপনারা কই আছেন, সেকেন্ডে তাদের খবর নিতাম। কিন্তু আমরা তো দায়িত্বপ্রাপ্ত না। আমরা দলের কোনো পদ আমরা অন করি না। আমরা দলের কোনো পদ নাই আমাদের। সরি, যাই হয়েছে, বিশেষ করে সারা দেশ এবং প্রবাসের মানুষ আজ হতবিক্ষত। আজকে সাধারণ মানুষ হতবিক্ষত। এই সন্ত্রাসী আওয়ামী লীগ করলটা কি? এই আওয়ামী লীগ সন্ত্রাসী কার্যক্রম করে তাদেরকে ধ্বংস করেছে, আমাদের দেশের ভাবমূর্তি নষ্ট করেছে। তবে সাফ জানিয়ে দিতে চাই, আমাদের দেশের ভাবমূর্তি যারা নষ্ট করেছেন, দেশকে যারা বিগত 17 বছর ধ্বংস করেছেন এবং গতকাল জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দরে দেশের ভাবমূর্তি যারা ধ্বংস করেছেন, আপনাদের প্রত্যেককেই ভিডিও ফুটেজের মাধ্যমে আপনাদের প্রত্যেককেই এই যুক্তরাষ্ট্রের সরকার প্রশাসন তোমাদেরকে আইনের আওতায় আনবে। আইনের আওতায় আনবে। ইতিমধ্যে যে ডিম নিক্ষেপ করেছিল তাকে গ্রেফতার করা হয়েছে। আপনাদের সঠিক বিচার এই দেশে হবেই এবং এই কর্মকাণ্ডের সাথে আওয়ামী লীগের দূষর যারা বাংলাদেশ দূতাবাসে রয়েছে এবং কনসুলেটে যারা আওয়ামী লীগের দূষর রয়েছে এবং জাতিসংঘ অধিবেশনের যে মিশন রয়েছে, এই জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের যারা রয়েছে সম্পৃক্ত আওয়ামী লীগের দূষর, তাদের যোগসূত্র রয়েছে এই ঘটনার সাথে। তাদের প্রত্যেককেই খুঁজে বের করে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসবে এই বর্তমান সরকার ইনশাআল্লাহ। আমি আর আমার লাইভ দীর্ঘায়িত করব না। এই যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনার জন্য আমরা হতবিক্ষত, আমরা মর্মাহত। আমরা জাতীয়তাবাদী যুব দল সত্যি আমরা মর্মাহত, আমরা হতবিক্ষত। আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। গতকালকে ভিডিও করেছিলাম, ভিডিওটা কেটে দিয়েছিলাম। রাগের বশবর্তী হয়ে অনেক সময় অনেক কথা অনিচ্ছাকৃতভাবে রাগের বশবর্তী হয়ে আমরা বলে ফেলি। আমি না, যে কোনো মানুষ রাগের বশবর্তী হয়ে বলে ফেলে, কিন্তু আমরা যখন চিন্তা করি এটা ঠিক হয় নাই, আমরা অনুতপ্ত হই, অনুশোচনা বোধ করি। এই ন্যূনতম অনুশোচনা বোধটা এই নিষিদ্ধ সংগঠন, একটা অমানবিক সংগঠন, খুনি হাসিনা যেভাবে অমানবিক ছিল তাদেরও এভাবে অনুশোচনা বোধ নাই। এই যে রাগর বশবর্তী হয়ে বক্তব্য দেয় বা যে কোনো কর্মকাণ্ড করে, এই যে আমাদের 2000 মানুষকে হত্যা করলে এই খুনি হাসিনা, আমাদের প্রায় 30,000 নেতা ছাত্র জনতার অঙ্গহানি করলো, চোখ উপড়ে ফেলছে, হাত নাই, এই প্রায় 7-8 পড়ে ছাত্র, তার পা নাই, তার স্বপ্ন ছিল লেখাপড়া করতে, তাদের অঙ্গহানি করেছে। প্রায় 30,000 নেতা কর্মীর ছাত্র জনতার অঙ্গহানি করেছে। 2000 ছাত্র জনতাকে হত্যা করেছে। আমাদের ছাত্রদলের ওয়াসিম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতা ছিল। ওরা সহ 2000 মানুষকে হত্যা করলো। একটু ন্যূনতম অনুশোচনা বোধ করে একটা কর্মী, তাদের একটা কর্মী ও অনুশোচনা বোধ করে না। তারা এই জল্লাদের উল্লাসখানায় আরো উল্লাস করে। তারা এই অঙ্গহানি করেছে, 2000 মানুষকে হত্যা করেছে, হত্যা করে তারা এই উল্লাস করে। এই আওয়ামী লীগকে আপনারা, ইলিয়াস আলী যেভাবে বলেছে, আমার প্রাণপ্রিয় নেতা বলেছিলেন, ঠিক তেমনিভাবে আওয়ামী লীগের সাথে কোনো আঘাত নেই। আওয়ামী লীগ যদি ভালো হয়ে ফিরতে পারে তাদের বিষয়ে চিন্তা করা যাবে। অনুশোচনা বোধ করে অনুতপ্ত হয় না, আমরা তো ভুল করেছি, আমরা ভুল রাজনীতি করেছি,
আমরা গুমের রাজত্ব কায়েম করেছিলাম, আমরা খুনের রাজত্ব কায়েম করেছিলাম, আমরা হত্যার রাজনীতি, গণহত্যাকারী একটা দল, মানুষকে হত্যা করতে, গুম করতে এই আয়নাগর বানাইছে। এগুলো আর কথা বলবো না। বিশেষ করে এই যে প্রসঙ্গে আমি আসছিলাম সেই প্রসঙ্গেই বললাম, আমরাও আপনাদের মতো প্রবাস থেকে অনেকেই কল দিয়েছেন। আমাদের আহমেদ নবী নুমান ভাই সহ গতকালকেই কথা বলেছেন, আজকেও দেখতেছি লাইভে আছেন। আমাদের অনেকেই আমার পরিচিত লাইভে এসেছেন। আপনাদের কাছে আমরা ব্যক্তিগতভাবে, আমি আমার দলের পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আপনাদের চাইতে আমরা হতবিক্ষত, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। কি হয়ে গেল? আমরা 17 বছর যে অর্জন করেছিলাম সেই অর্জনটা আমাদেরও ভুল আছে। আমাদের নেতৃবৃন্দ যারা এসেছেন সরকারের মাধ্যমে, তারাও আমাদের সাথে, আমাদের যাদের কমিউনিকেশন, বিশেষ করে আমাদের আনোয়ার এইচ খোকন সাহেব, আমাদের তারেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, আমাদের আমেরিকার রাজনৈতিক সমন্বয়কারী, উনার সাথেও কেন্দ্রীয় নেতৃবৃন্দরা যদি যোগাযোগ করতেন, আমরা তো জিয়েতে যাই নাই। আনোয়ার হোসেন খোকন ভাই গতকালকে বলেছেন উনিও জানেন না, উনিও যোগাযোগ করতে পারেন নাই তাদের সাথে। তো এটা একটা কমপ্লিটলি আমাদেরও ভুল ছিল। আমরা আন্তরিকভাবে আমরা দুঃখ প্রকাশ করছি দেশ এবং প্রবাসের সর্বস্তরের মানুষের কাছে। আমাদের কিছুই করার ছিল না, এটা একটা পরিকল্পিতভাবে এই ঘটনাটা ঘটিয়েছে আওয়ামী লীগের দূষররা, যারা এই যুক্তরাষ্ট্রে রয়েছে, বাংলাদেশ কনসুলেটে, দূতাবাসে। আমি বারবার বলছি একই কথা, আপনাদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করে। আর সর্বোপরি শেষ কথা যেটাই বলছি, আওয়ামী লীগের বিষয়ে জিরো টলারেন্স ব্যবহার করা হবে। আওয়ামী লীগের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে ওদেরকে প্রতিহত করতে হবে। ওরা আমার নেতাকে যেভাবে লাঞ্ছিত করেছে, এই লাঞ্ছিতটা আমরা হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। রাত্রে ঘুমাতে পারি নাই, আমাদের নেতাকে এভাবে অসম্মান করেছে। এই অসম্মানটা আমরা কোনোভাবেই মেনে নিতে পারি নাই। সর্বোপরি আমি লাইভ থেকে বিদায় নিচ্ছি। আমাদের আগামী 26 তারিখ শুক্রবার জাতিসংঘের সম্মুখে আমরা আমাদের বাংলাদেশের সর্বোচ্চ শক্তি নিয়ে বাংলাদেশের সর্বস্তরের জনসাধারণ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে এখানে যাবে। আমরা স্বাগত জানাবো অধিবেশনে। সেই অধিবেশনে ইনশাল্লাহ আওয়ামী লীগকে সেদিন তাদের সমুচিত জবাব দেবে দেশের জনগণ ইনশাল্লাহ। আপনারা আমাদেরকে ক্ষমা করে দিবেন এই সকল ভুল ত্রুটির জন্য। আমরা যতটুকুই ভুল বুঝাবুঝি হয়েছে, আপনারা কষ্ট পেয়েছেন, আমাদের চাইতেও আপনাদের চাইতে আমাদের বেশি হৃদয় রক্তক্ষরণ, আমরা বেশি কষ্ট পেয়েছি এই যে ঘটনাটা ঘটেছে। আর আওয়ামী লীগ নামক এই সন্ত্রাসী সংগঠনকে অবশ্যই এর বিচার আমেরিকায়ও হবে, বাংলাদেশেও তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই লাইভটি সবাই শেয়ার করে এই আমেরিকার বিষয়ে কি হয়েছিল না হয়েছে এই বিষয়টি আমি বলার চেষ্টা করেছি। আপনারা সবাই প্লিজ এই লাইভটি শেয়ার করে সবাইকে জানার বিষয়টি কি হয়েছে জানার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমার বক্তব্যে কথাবার্তায় যদি ভুল ত্রুটি হয়, আমার দলীয় নেতাকর্মী যারা রয়েছেন, আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান অমর হোক। দেশনেত্রী ডক্টর মোহাম্মদ তাহের সহ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে প্রতিনিধি দল আসছেন, তারা জেএফকে বিমানবন্দরের 4 নম্বর আবারও বলছি 4 নম্বর গেটে তাদের আসার কথা, নামার কথা। আপনারা জানেন যে জেএফকে এয়ারপোর্টে 8টা গেট আছে। তো এখন জেএফকে এয়ারপোর্টে কনস্ট্রাকশন চলে, রিপেয়ারিং এর কাজ চলে, যে কারণে পার্কিং লটটা খোলা নেই। পার্কিং লটে কনস্ট্রাকশনের কাজ চলে। তো শুধুমাত্র আমরা গেট বলি, যদিও এখানে টার্মিনাল বলা হয়। আপনারা যদি আবার অনেকে মাইন্ড করতে পারেন যারা যুক্তরাষ্ট্রে থাকেন বা নিউ ইয়র্কে থাকেন, বলছেন নাইব ভাই আবার গেট পাইলেন কোথায়? টার্মিনাল আর কি। তো 8 নম্বর টার্মিনালের
পার্কিং লটটা খোলা, আর 4 নাম্বার টার্মিনালটা কনস্ট্রাকশনের আন্ডার কনস্ট্রাকশন। তো সঙ্গত কারণেই মিটিংয়ের সিদ্ধান্ত হয় যে আপনারা যারা গাড়ি নিয়ে যাবেন, গাড়িটা টার্মিনাল 8-এ পার্কিং করে আসবেন এবং সেখান থেকে হেঁটে টার্মিনাল 4-এ আসবেন, অ্যারাইভালে আর কি। তো মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী প্রায় 500 জামাত শিবিরের নেতাকর্মী জেএফকে বিমানবন্দরের টার্মিনাল নাম্বার 4-এর অ্যারাইভালের গেইটে গিয়ে একেবারে তারা দাঁড়িয়ে গেছেন তাদের নেতাকে রিসিভ করার জন্য। এর ভিতরে আবার সন্ত্রাসী লীগ প্রশাসনের কাছ থেকে অনুমতি নিয়েছে ডেমনস্ট্রেশন করার জন্য টার্মিনাল 8-এ। সন্ত্রাসী লীগ কিন্তু ডেমনস্ট্রেশন করার জন্য টার্মিনাল 8-এ অনুমতি নিয়েছেন। তো আবার বিএনপির যে নেতাকর্মীরা, তাদের সংখ্যাটাও কম বেশি 100 ছিল, কিন্তু তারাও টার্মিনাল 8-এ গিয়ে দাঁড়িয়ে আছে। আমার বুঝে আসলো না, জামাত শিবিরের নেতাকর্মীদের কাছে তথ্যটা আছে যে তারা ল্যান্ড করবেন টার্মিনাল 4-এ, তাদের মানে তথ্য অনুযায়ী তারা মিটিং করেছে, সিদ্ধান্ত নিয়েছে কত লোক সেখানে যাবে। তো তারা যথারীতি 8 নম্বর টার্মিনালে, 4 নম্বর টার্মিনালে গিয়ে দাঁড়িয়ে আছেন, কিন্তু বিএনপির নেতাকর্মীরা কম থাকুক আর বেশি থাকুক, তারা গিয়ে দাঁড়িয়ে আছেন 8 নম্বর টার্মিনালে। আমার বুঝে আসলো না। আবার লীগ, সন্ত্রাসী লীগের কর্মীরা টার্মিনাল নাম্বার 8-এ তারা অনুমতি নিয়েছেন ডেমনস্ট্রেশন করার জন্য, কিন্তু ঠিকই তারা টার্মিনাল 4-এ এসে হাজির। তো এখানে বাংলাদেশ কনসুলেটের কোনো গেম আছে কিনা সন্দেহ করাই যায়। আবার হয়তো ইশরাত আপা মাইন্ড করতে পারেন যে নাইব আলী ভাই, আপনি তথ্য না জেনে কথা এভাবে বলার তো ঠিক না। না, আমি তথ্য জানি না, আমি সন্দেহ করছি। আপনি হয়তো মাইন্ড করতে পারেন, যেহেতু আপনি ওখানকার একজন কর্মকর্তা, আপনার সাথে আমার সম্পর্ক ভালো, বলে ফেলতে পারেন যে নাইব ভাইয়ের সাথে সম্পর্ক ভালো, অথচ আমাদের বিরুদ্ধে উনি লাইভে কথা বলছেন। এটা আমি সন্দেহ করছি। যদি আপনাদের ইনভলভমেন্ট না, আপনারা কোনো গেম না খেলেন, যদি আপনাদের কোনো ইনভলভমেন্ট না থাকে, আমার কোনো আপত্তি নাই। বাট পরিস্থিতি বলে দিচ্ছে যে কোনো কনসুলেটের গেম থাকলেও থাকতে পারে। আবার বিএনপির গ্রুপিং আছে, আপনারা জানেন, এটা আওয়ামী লীগেরও গ্রুপিং আছে। তো শুনলাম যে একটা গ্রুপের টার্মিনাল 4-এ আসার কথা, আর একটা গ্রুপের টার্মিনাল 8-এ যাওয়ার কথা। তো যে গ্রুপের টার্মিনাল 4-এ আসার কথা, সেই গ্রুপ আসে নাই। আচ্ছা, যাই হোক, কিন্তু ঠিকই আওয়ামী লীগের গ্রুপ এখানে এসে হাজির। তো আমি যে কনসুলেটের একটা গেম থাকতে পারে, এই সন্দেহটা কেন করছি? জামাত শিবিরের প্রায় 500 নেতাকর্মী টার্মিনাল 4-এ গিয়ে দাঁড়িয়ে আছে তাদের নেতাকে রিসিভ করার জন্য, ওয়েলকাম করার জন্য। কিন্তু ওখানে যারা নেতৃত্ব দিচ্ছিলেন তাদের কাছে তথ্য আসে যে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সফর সঙ্গী যে সমস্ত রাজনৈতিক নেতা, জাতীয় নেতারা এসছেন, তাদেরকে বাংলাদেশ কনসুলেট প্রোটোকল দিয়ে হোটেলে নিয়ে গেছেন। অতএব আমাদের আর এখানে থাকার দরকার নাই। তো তারা ফটো সেশনের মতো করে কিছু ভিডিও চিত্র ধারণ করে কিছু পিকচার নিয়ে তাদের নেতা কর্মীদেরকে বিদায় করে দিয়েছেন। যে আমাদের প্রধান উপদেষ্টা, আমাদের বিএনপির মহাসচিব, আমাদের জামাতের নায়েবে আমির, আমাদের এনসিপির 2 নেতা নেত্রী, তাদের সবাই কনসুলেটের প্রোটোকলে হোটেলে চলে গেছেন। অতএব ফর নাথিং আমাদের এখানে দাঁড়িয়ে থাকার কোনো মানে নেই, অতএব আমরা চলে যাব। তো নেতৃবৃন্দের নির্দেশ মোতাবেক জামাত শিবিরের নেতাকর্মীরা অলরেডি আপনার বিমানবন্দর ত্যাগ করেছেন, কিন্তু দায়িত্বশীল পর্যায়ের কিছু নেতা তখনও বিমানবন্দরে আছেন। হঠাৎ করে তারা জানতে পারেন যে না, তারা এখনো বিমানবন্দরের ভিতরেই আছেন। তখন এই যে ছড়িয়ে ছিটিয়ে পড়া জামাত শিবিরের নেতাকর্মীরা ছড়িয়ে ছিটিয়ে পড়েছেন, তারা সবাই বাসায় ফিরে যাচ্ছেন, কেউ ম্যানহাটনে যাচ্ছেন, হায়াত হোটেলের সামনে। তো আবার কল করা হয় যে না, তারা আসলে হোটেলে যায়নি, তারা এয়ারপোর্টের মধ্যেই আছেন, অতএব আপনারা ফিরে আসেন। তো এতে করে হয়েছে কি, সব লোককে তো আর ফিরানো সম্ভব না। আবার গাড়ি পার্কিং করা, আবার ওখান থেকে হেঁটে আসা, মানে একটা নাজেহাল অবস্থা। তো যাই হোক, সেই 500 নেতাকর্মীর ধরেন প্রায় অর্ধেক
আর ব্যাক করে নাই, তারা চলে গেছেন। বাকি অর্ধেক তারা ব্যাক করেছে। ইন দ্য মিন টাইম সন্ত্রাসী লীগের নেতাকর্মীরা কিন্তু টার্মিনাল 4 এসে হাজির। তো তড়িঘড়ি করে সেই 250 বা কম বেশি জামাত শিবিরের নেতাকর্মীরা আবার টার্মিনাল 4 ব্যাক আসছেন। ব্যাক আসার পর আপনার ডক্টর মোহাম্মদ ইউনূসকে তো কনসুলেট প্রোটোকল দিয়ে হোটেলে নিয়ে গেছে আর কি। তো বাকি যে প্রতিনিধি দল, মানে বিএনপির মহাসচিব, জামাতের নায়েবে আমির, এনসিপির 2 নেতা, এই 4 জন, তারা একসাথেই কিন্তু টার্মিনাল 4 দিয়ে বের হচ্ছিলেন। তো বের হওয়ার সময় ওনারা বের হয়েই দেখেন যে ওনাদের কোনো নেতাকর্মী সামনে নাই, সব জামাত শিবিরের লোকজন। আর জামাত শিবিরের লোকজনকে আমাদের মহাসচিব সাহেব আবার পছন্দ করেন না। উনি বাম ঘরানার মানুষ, তো জামাত শিবিরের লোকজনকে পছন্দ করেন না। তো আপনারা অনেক ভিডিওতে দেখেছেন, এটা যার সাথে আমার কথা হয়েছে তিনিও বলেছেন যে আমাদের লোকজন যখন দেখেছেন যে মির্জা ফখরুলকে, আক্তারকে, জারাকে রিসিভ করার জন্য তাদের দলের কেউ নাই, তো তখন মানে বিবেকের তাড়নায় বা মানবিক দৃষ্টিকোণ থেকে তারা চিন্তা করলেন যে তারা তো আমাদের দেশের জাতীয় নেতা, আমরা বিদেশে থাকি, সুতরাং এখানে সন্ত্রাসী লীগের দ্বারা তারা আক্রান্ত হলে এটা আমরাই আক্রান্ত হব। ইভেন যে মিটিংয়ে আমি ছিলাম সেই মিটিংয়েও তারা এভাবেই কথাবার্তা বলেছেন যে সেখানে কিন্তু বিএনপির নেতাকর্মীরাও যাবে, অতএব তারা তাদের নেতাকে রিসিভ করবে, আমরা আমাদের নেতাকে রিসিভ করব। যদি তারা মনে করে যে আমরা একসাথেই করব, অসুবিধা নাই। বাংলাদেশে আমাদের রাজনৈতিক মত পার্থক্য আছে, আমরা এক দল আর এক দলের মধ্যে বিরুদ্ধে কথাবার্তা বলছি, কিন্তু এখানে তো সবাই একসাথেই আসছেন, একই বিমানে আসছেন, একই সফরে আসছেন, অতএব এখানে এই ধরনের কোনো রেষারেষি থাকবে না। তো সেভাবেই কিন্তু সিদ্ধান্ত হয়। কিন্তু দেখা গেল যে বিএনপির একজন নেতাকর্মীও বা এনসিপির একজন নেতাকর্মীও সেখানে নাই। তো তারা তো দেখতেছে যে সন্ত্রাসী লীগের লোকজন কার্তিক মাসের কুকুরের মতো ঘেউ ঘেউ করতেছে। তো ওরা তো পাইলে অপমান অপদস্থ করবে, হেনস্থা করবে, অতএব ওদের থেকে আমাদের এই জাতীয় নেতাদেরকে সেভ করতে হবে। তো প্রথমে সবার আগে মির্জা ফখরুলই বের হয়েছেন। আপনারা খেয়াল করেছেন ভিডিওতে, একজন বলছিলেন, উনি আমার পরিচিত, মানে যারা গিয়েছেন ওখানে সবাইকেই আমি চিনি, নেতৃত্ব পর্যায়ের একেবারে কর্মী পর্যায়ের যারা আছেন সবাইকেই আমি চিনি, হাতে গোনা হয়তো 2-1জনকে আমি নাও চিনতে পারি, বাট সবাইকেই আমি চিনি। উনি বারবার বলছিলেন যে স্যার, আমরা জামাত শিবিরের লোকজন আছি, আপনারা সবাই একসাথে থাকেন, আপনাদেরকে আমরা প্রোটোকল দিয়ে গাড়িতে তুলে দেই। মানে ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আক্তার, ডক্টর জারা, এই 4 জনকেই একসাথে করে আমরা প্রোটোকল দিয়ে আপনাদেরকে গাড়িতে তুলে দেই। কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামাত শিবিরের লোকজনকে কেয়ার করেন নাই। উনি তখনও ওনার দীর্ঘ বিশ্বাস যে তার দলের নেতা কর্মীরা ফুল হাতে দাঁড়িয়ে আছেন, তাকে রিসিভ করবেন ফুল দিয়ে, কিন্তু আসলে তো কেউ ছিল না, সবাই তো টার্মিনাল 8-এ, আর যে অংশের এখানে আসার কথা তারা আসে নাই। তো উনি হন হন করে হাঁটা শুরু করেছেন। আর কনসুলেটের একজনকে দেখলাম তার হাত ধরে টেনে নিয়ে যাচ্ছিলেন, উনি হাত জোর করে ছুটাই নিলেন। তো যাই হোক, মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামাত শিবিরের নেতা কর্মীদের অনুরোধ রাখেন নাই, তিনি একা একাই বীরের মতো হাঁটতে হাঁটতে গাড়ির দিকে রওনা হয়েছেন। আর আপনারা জানেন যে ইদানিং বিএনপির সাথে এনসিপির একটা অ্যালায়েন্স হওয়ার একটা লক্ষণ আমরা দেখতে পাচ্ছি। আপনারা দেখেছেন যে সালাউদ্দিন আহমেদের সাথে নাহিদ সাহেব গিয়েছেন মহিবুল্লাহ বাবুনগরীর সাথে দেখা করতে। তো তার মানে তাদের সাথে একটা গুড আন্ডারস্ট্যান্ডিং চলতেছে। তো আক্তার যারা দেখলো যে বিএনপি মহাসচিব রওনা হয়েছেন, তো আমরাও তার পিছে পিছেই যাই। তাদেরকেও বলা হয়েছিল, মানে 3 জনকেই বলা হয়েছে যে যেহেতু আপনাদের কোনো নেতাকর্মী এখানে নাই, আসেন 4 জনকেই আমরা একসাথে প্রোটোকল দিয়ে আপনাদেরকে গাড়িতে তুলে দেই। কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেহেতু শুনেন নাই, আর যেহেতু তাদের সাথে এনসিপির একটা অ্যালায়েন্স হতে যাচ্ছে, এই জন্য আক্তার যারা দেখলো যে তাদের নেতা, মানে অ্যালায়েন্স যেহেতু হতে যাচ্ছে, সুতরাং
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতি তাদের টান, তাদের দুর্বলতা, অনেক কিছুই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দিকে। আর তারা জামাতের নেতাকর্মীরা বা শিবিরের নেতাকর্মীদেরকে বা ডক্টর তাহেরকে পর ভেবেছেন, প্রতিবেশী ভেবেছেন। এই হিসাবে ডাক্তার যারা এবং আক্তার আপনার মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পিছে পিছে হাঁটা শুরু করেছেন। তো এখন বিষয়টা চিন্তা করেন যে জামাত শিবিরের নেতাকর্মীরা ছিল 500, মিস ইনফরমেশনের কারণে তারা কমে হয়ে গেল 250। এই 250-র মধ্যে এখন আপনার ডক্টর তাহেরকে কারা প্রোটোকল দেবে, আক্তার জারাকে কারা প্রোটোকল দেবে, আর মির্জা ফখরুলকে কারা প্রোটোকল দেবে? বলেন, এটা কি সম্ভব? তারপরেও একটা বড় অংশ ডক্টর তাহেরকে প্রোটোকল দিয়েছে, আরেকটা অংশ মির্জা ফখরুল, জারা এবং আক্তারকে প্রোটোকল দিয়েছে। কিন্তু এটা বলতে দ্বিধা নেই যে মির্জা ফখরুল এবং আক্তার, যারা, এই 3 জনকে জামাত শিবিরের লোকজন যারা প্রোটোকল দিয়েছেন তার সংখ্যাটা ছিল অনেক কম, যে কারণে এই কার্তিক মাসের কুকুরের মতো যারা ঘেউ ঘেউ করছিল তারা গালিগালাজ, আপনারা শুনেছেন যে যারাকে কতটা অশ্রাব্য অশ্লীল ভাষায় গালিগালাজ করেছে। আমি এত কষ্ট পাচ্ছিলাম যে এই বেয়াদবগুলির কি মা বাপ, মানে মা নাই, বোন নাই? মানে যে সমস্ত ভাষা প্রয়োগ করছিল একজন নারীকে, তার রাজনৈতিক মতাদর্শ আলাদা হতে পারে, সে আমাদের পছন্দ নাও করতে পারে, কিন্তু নারী তো, একজন নারীকে এই যে অশ্রাব্য অশ্লীল ভাষায় গালিগালাজ করলো, তাদের এই গালিগালাজ কি তার মা বোন শুনবে না? শুনবে তো। প্রকাশ্যে গালি, মানে ওটা তো আর আমি ভাষায় বলতে পারবো না, জীবনে কোনোদিন বলছি কিনা তাও জানি না, ছাত্র জীবনেও ছোট কালো হয়তো বলি নাই, সম্ভব না, আমার মুখে এটা আসা সম্ভবই না। তো এই গালিগালাজ একজন নারীকে উদ্দেশ্য করে করা হয়েছে। আক্তারকে করেছে, মির্জা ফখরুলকে করেছে, লাথি মারার চেষ্টা করেছে, স্যান্ডেল খুলে নেওয়ার চেষ্টা করেছে। মানে এমন কোনো হীন আকাম নেই যা এই কার্তিক মাসের কুকুরের মতো যারা ঘেউ ঘেউ করেছে তারা করে নাই। তো যাই হোক, তো এই কারণে আক্তার ডিম খেয়েছে। অর্থাৎ সোজা বাংলায় যদি আমি বলি, তারা যদি জামাত শিবিরের নেতাকর্মীদের কথা শুনতো তাহলে এতটা হেনস্থা, এতটা অপমান অপদস্থ, এই এতটা ডিম খাওয়া খাওয়াই কিছুই হতো না। কিন্তু তারা তো জামাত শিবিরের নেতাকর্মীদের কথা শুনে নাই। এটা হচ্ছে বটম লাইন। দেখেন, জামাত শিবিরের নেতাকর্মীরা বাংলাদেশে তো এখন রাজনৈতিক প্রতিপক্ষ তারা, তাই না? এনসিপি যেহেতু বিএনপির সাথে অ্যালায়েন্স করতেছে, তো তার মানে এনসিপি বিএনপি জামাতের প্রতিপক্ষ বাংলাদেশে রাজনৈতিকভাবে। তো তারা প্রতিপক্ষ হওয়ার পরেও তাদেরকে সেফ করার চেষ্টা করেছে, রক্ষা করার চেষ্টা করেছে, প্রোটোকল দেওয়ার চেষ্টা করেছে। এরপরেও পাটোয়ারি বলে ফেললো যে তারা খেয়ে না খেয়ে জামাত শিবিরের নেতাকর্মীদেরকে পাহারা দিয়েছে, তাদেরকে সেফটি দিয়েছে, তাদের নিরাপত্তা দিয়েছে, অথচ আমাদের নেতাদের উপর হামলা হলো আর জামাতের নেতাকর্মীরা মুখে কুলু কেটে বসে আছেন। আমাকে বলেন, কোন তথ্যের উপর ভিত্তি করে তিনি এই মন্তব্যটা করলেন? ভিডিও তো আছে, ভিডিওতে তো দেখা যাচ্ছে। এখন পাটোয়ারি সাহেব এই মন্তব্যটা করলেন, নিশ্চয়ই আক্তারের সাথে তার কথা হয়েছে, নিশ্চয়ই জারার সাথে তার কথা হয়েছে, জারা এবং আক্তারের কাছ থেকে তথ্য পেয়েই নিশ্চয়ই তিনি এই মন্তব্যটা করেছেন। তাহলে কি আমরা ধরে নিতে পারি যে আক্তার এবং যারা পাটোয়ারির কাছে মিথ্যা কথা বলেছে, মিথ্যা তথ্য দিয়েছে? এটা কি ধরে নেওয়া যায়? আবার হয়তো অনেকেই বলতে পারেন যে নায়েব ভাই, পাটোয়ারি তো বিভিন্ন সময় বিভিন্ন কথা বিএনপির বিরুদ্ধেও বলেছে, তাই না? তো হয়তো বা তাদের সাথে কথাবার্তা না বলেই বলে ফেলেছে, হ্যাঁ তাও হতে পারে। কিন্তু কথা হলো যে উনি তো একজন দায়িত্বশীল নেতা এনসিপির, তাই না? ওনার নজরে কি ভিডিওগুলো পড়ে নাই? পড়েছে তো। তো তারপরেও তিনি এই মন্তব্যটা কিভাবে করলেন? সমস্যা হচ্ছে কি, এই সেকুলার রাজনীতি যারা করে, কোনটা মিথ্যা কোনটা অনৈতিক এগুলো তারা কেয়ার করে না। রাজনীতির মাঠে আদর্শের রাজনীতি করতে গিয়ে জয়ী হতে হবে, প্রতিপক্ষের কাছে ধরাশায়ী হওয়া যাবে না। মিথ্যা হোক সত্য হোক সবকিছু মিলিয়ে
এমনভাবে উপস্থাপন করতে হবে যাতে আমাদের জয় জয়কার হয়। আপনি দেখেন, যারা একজন নারী, মায়ের জাতি, আমাদের মায়ের জাতি, আমাদের বোনের জাতি, আমাদের মেয়ের জাতি, তো যারাকে জামাত শিবিরের নেতাকর্মীরা প্রোটোকল দেওয়ার চেষ্টা করেছে, তাকে রক্ষা করার চেষ্টা করেছে, আপনারা যারার পোস্ট দেখেছেন, সেখানে একটা শব্দ জামাত শিবির নামক একটা শব্দ ব্যবহার করেছে। তাদের দ্বারা যে তিনি সাহায্য প্রাপ্ত হয়েছেন, তারা যে তাদেরকে সাহায্য করেছে, একটা শব্দ কৃতজ্ঞতা বশত উচ্চারণ করেছে তার লেখায়? করে নাই। দিস ইজ দ্য রিয়ালিটি। এটাই হচ্ছে জামাত শিবির এবং অন্য দলের মধ্যে পার্থক্য। একটা শব্দ লেখে নাই। তো তাতে আমার কাছে মনে হয় যে পাটোয়ারির সাথে হয়তো তাদের কথা হয়েছে, কিন্তু মিথ্যা তথ্য দিয়েছে পাটোয়ারির কাছে। তো যে বললাম মিথ্যার কথা, ফখরুল ইসলাম আলমগীর কি করেছে? এই সময় ভারতীয় একটি মিডিয়া এই সময় সাক্ষাৎকার দিয়েছেন। সেই সাক্ষাৎকারে তিনি বলেছেন যে জামায়াতে ইসলামী তাদের কাছে 30টি আসন চেয়েছিল, আমরা এই 30টি আসন তাদেরকে দেই নাই বলেই পিআর এর দাবি সামনে এনে আমাদেরকে চাপে ফেলছে। আচ্ছা, তাই যদি হয় তো 300 আসন, তারা তো বলতেছে 270 আসন পাবে, আর অন্যান্য দল 30টা আসন পাবে, তাই না? তো জামাতকে যদি 30টা আসন দিয়েই দেয় তাহলে তো 300 আসনই হয়ে গেল, তাই না? তো তাহলে আরো 270টা থাকে। হ্যাঁ, জামাতের 30টা দিলেও তো আরো 270 থাকে। তো জামাতের 30 দিয়ে দিলেই তো এই কাদা ছোড়াছুরি হয় না, এই রাজনীতির মাঠ গরম হয় না, তাই না? অনায়াসে একটা ইলেকশন হয়ে গেলে, তারা ক্ষমতায় গেলে জামাতের 30টা আসন দিয়ে দিলে একেবারে অনায়াসেই তারা রাষ্ট্র পরিচালনা করতে পারে। কিন্তু না, জামাতকে একটাও দেওয়া যাবে না, 300ই খাইতে হবে আমাদেরকে। বিষয়টা কি এরকম? আবার বলছে জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকেও নির্বাচনে চায় ফখরুল। অনেক কথা। তো যাই হোক, এইটা নিয়ে সারা দেশে যখন তুমুল সমালোচনা হচ্ছে, ইলিয়াস, পিনাকি, আমি, মাসুম, আর যারা আছে আমরা মোটামুটি যারা অনলাইন অ্যাক্টিভিস্ট, সাংবাদিক যারা আছে, তুমুল সমালোচনা যখন হয়েছে, তখন বলছে কি যে তিনি এই সময়ে কোনো সাক্ষাৎকারই দেন নাই। আবার বিএনপির মেইন পেজ এবং বিএনপির মিডিয়া সেল তারা বলতেছে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। এখন আমাকে বলেন, মির্জা ফখরুল বলতেছে তিনি সাক্ষাৎকারই দেন নাই, তো সাক্ষাৎকারই যদি না দেবে এখানে ভুলভালের প্রশ্ন আসবে কেন? মির্জা ফখরুল বলতেছেন সাক্ষাৎকারই দেন নাই, আর বিএনপির মিডিয়া সেল বলতেছে তার বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। তার মানে সাক্ষাৎকার ঠিকই দিয়েছেন, কিন্তু সেই সাক্ষাৎকারটি ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। বলেন, এখন আপনি ফখরুলের কথা বিশ্বাস করবেন নাকি বিএনপির মিডিয়া সেলের কথা বিশ্বাস করবেন? বলেন। তো ওই যে বললাম, যারা সেকুলার রাজনীতি করে এদের কাছে নৈতিকতা বড় নয়, এদের কাছে প্রতিপক্ষের সাথে লড়াইয়ে জিততে হবে। সেখানে নৈতিকতা থাকুক বা না থাকুক, সেখানে সত্য থাকুক বা মিথ্যা থাকুক, ইট ডাজন্ট ম্যাটার। বিষয়টা হয়েছে তাই। তো যাই হোক, প্রথমত তারা বিএনপির নেতা হোক, জামাতের নেতা হোক, আর এনসিপির নেতা হোক, তারা সরকারি সফরে এসছেন, তারা সরকারের প্রতিনিধি। কথাটা বুঝে আসছে কিনা? ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের লোক, এবং তার নেতৃত্বেই এই 3 রাজনৈতিক দলের এই 4 জন নেতা বা 5 জন নেতা তারা এখানে এসছেন, তারা রাষ্ট্রীয় সফরে এসছেন। অতএব তাদের সবাইকেই আমাদের রাষ্ট্র প্রোটোকল দিয়ে হোটেলে নিয়ে যাবে। বাংলাদেশ কনসুলেট তাদেরকে প্রোটোকল দিয়ে হোটেলে নিয়ে যাবে। এটাই হওয়ার কথা ছিল, কিন্তু আমাদের রাষ্ট্র সেটা করেনি। এটা আমাদের কনসুলেটের চরম ব্যর্থতা, এটা আমাদের রাষ্ট্রের চরম ব্যর্থতা। তাদেরকে প্রোটোকল দেওয়ার জন্য তাদের স্ব দলের নেতাকর্মী কেন এয়ারপোর্টে যাবে? তারা যেতেই পারে, তাদের নেতাকে ওয়েলকাম করার জন্য যেতেই পারে, কিন্তু তাদের প্রোটোকল পাওয়ার কথা বাংলাদেশ কনসুলেট থেকে, সরকার থেকে।
তারা ঠিকই তাদের সরকার প্রধানকে প্রোটোকল দিয়ে হোটেলে নিয়ে গেল, আর তার সফর সঙ্গী সরকারের বাকি প্রতিনিধিদেরকে রাস্তায় ছেড়ে দিয়ে তারা চলে গেল। এটা কি ঠিক হলো? কাজটা কি তারা ঠিক করেছে? করে নাই। এই যে একজন প্রেস মিনিস্টার নাকি দিল্লি স্টারের দালাল গোলাম মর্তজাকে বসিয়ে রেখেছে, কি করেছেন উনি এখানে? বাংলাদেশের জনগণের ট্যাক্সের কোটি কোটি টাকা খরচ করতেছে এই লোকটার পিছনে যুক্তরাষ্ট্রে। কি কাজ তার এখানে আমাকে বলেন? সামান্য এই কাজটাও সে করতে পারে নাই সুচারুভাবে। তার সরকার প্রধানকে ঠিকই প্রোটোকল দিয়ে তিনি হোটেলে নিয়ে গেছেন, আর বাকিরা কার খালু? তারা সরকারের প্রতিনিধি না? সরকারি সফরে আসে নাই? তাহলে তাদেরকে কেন প্রোটোকল দেওয়া হয় নাই? প্রথমত, তাদেরকে সরকার প্রোটোকল না দিয়ে ব্যর্থতার পরিচয় দিয়েছে। আর দ্বিতীয়ত, মিস ইনফরমেশন দেওয়া হয়েছে। আপনি খেয়াল করেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা ঠিকই সঠিক ইনফরমেশনটা পেয়েছে, কিন্তু জামাতের নেতাকর্মীরাও সঠিক ইনফরমেশনটা পায়নি, বিএনপির নেতাকর্মীরাও সঠিক ইনফরমেশনটা পায়নি আমার কাছে মনে হয়। তো যাই হোক, ওই যে বললাম এখানে কনসুলেটের কোনো গেম থাকলেও থাকতে পারে। তো ওভারঅল ওই যে বললাম, যাই হবার হয়ে গেছে। জামাত শিবিরের নেতাকর্মীরা মির্জা ফখরুল আক্তার জারার কাছে যে অনুরোধটা রেখেছিলেন, এই অনুরোধটা যদি তারা রাখতেন তাহলে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতো না। এই 200-250 জামাতের নেতাকর্মী এই 4 জনকে খুব সুন্দরভাবে প্রোটোকল দিয়ে গাড়িতে তুলে দিতে পারত। ওই সন্ত্রাসী লীগগুলো ধারের কাছেও আসতে পারতো না। কিন্তু ওই যে বললাম, তারা বড় দল, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অহংকারে তেল বাইয়ে পড়তেছে। হ্যাঁ, রে আমাদের এত বড় দল, যুক্তরাষ্ট্রে আমাদের লোকজন কম আছে, আমরা কেন জামাত শিবিরের প্রোটোকল নিতে যাব? এরকম কিছু হয়তো উনি ভেবে থাকতে পারেন। তো যাই হোক, যা হবার হয়ে গেছে। কিন্তু এরপরেও এনসিপির কি উচিত হয়েছে জামাত শিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ করা? উচিত হয়নি। ইভেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরও কৃতজ্ঞতা প্রকাশ করে নাই যে জামাত শিবিরের নেতাকর্মীরা কিছুটা হলেও আমাদেরকে হেল্প করার চেষ্টা করেছে। এখন আপনারা হয়তো বলবেন যে ভাই, তাহেরের গায়ে তো একটা খরুর আসরও গেল না। ভাই, বিষয়টা হলো যে তারা তো তাদের দলের নেতাকে রিসিভ করতে গেছে, তাদের দলের নেতাকেই রিসিভ করবে, এটাই স্বাভাবিক, তাই না? বিএনপির নেতাকর্মীরা গেলে কি তাহেরকে প্রোটোকল দিত না? তো স্ব দলের নেতাকর্মীরা স্ব দলের নেতাকে প্রোটোকল দেবে, এটাই তো স্বাভাবিক। তারপরও মিস ইনফরমেশনের কারণে তাদের 50% নেতাকর্মী চলে গেছেন। আর যে 50% ছিল, সেই 50%-এরও তো একটা অংশ আপনাদেরকে অন্তত বড় ধরনের বিপদ থেকে তো রক্ষা করেছে, এটা তো অস্বীকার করার উপায় নেই। কিন্তু তারপরেও তো আপনারা কৃতজ্ঞতা প্রকাশ করতেছেন না। সমস্যা হচ্ছে ওখানে। তো এই যে ঘটনাগুলো ঘটলো, এই জায়গা আমাদের শিক্ষণীয় কি ছিল? একটা বিষয় খেয়াল করবেন যে এই সন্ত্রাসী লীগের যে নেতাকর্মীরা আসছিল, তারা কিন্তু ঠিকই একেবারে পরিকল্পিতভাবে এসেছিল। কারা ডিম মারবে, কারা গালিগালাজ করবে, কারা ভিডিও করবে, হ্যাঁ, কারা স্লোগান দেবে, তাদের কিন্তু পরিকল্পনাটা খুব সুচারু ছিল। কিন্তু আমরা যারা জামাত শিবিরের নেতাকর্মী সেখানে ছিলাম, বিএনপির তো কেউ ছিল না, জামাত শিবিরের যারা ছিল, বিএনপি তো চরম ভুল করেছে, ওই ভুল নিয়ে আর আলোচনা করতে চাচ্ছি না। বাট জামাত শিবিরের নেতাকর্মীরা যারা ছিল, তাদের কোন জায়গায় ভুল? তাদের ভুল যেটা ছিল আমার চোখে ধরা পড়েছে, সেটা হচ্ছে যে জুম মিটিং এ সবই আলোচনা হয়েছে, কিন্তু জুম মিটিং এ এইটা আলোচনা হয় নাই যে ডক্টর তাহেরকে যারা প্রোটোকল দেবে, একেবার ফ্রন্টে হাতে হাত দিয়ে, একেবার পিঠ দিয়ে তাকে সেফগার্ডের মতো তাকে নিরাপত্তা দেবে, সেখানে কিছু ইয়াং, তরুণ, সাহসী মানুষ থাকতে হবে। এই পরামর্শটা নেওয়া দরকার ছিল। আপনারা বলবেন যে আপনিও তো মিটিংয়ে ছিলেন, আপনি তো বিষয়টা উপস্থাপন করতে পারতেন। বিষয়টা হলো যে চোর পালালে বুদ্ধি বাড়ে, তো আমারও চোর পালিয়ে যাওয়ার পর বুদ্ধি আসছে মাথায়। মানে পরবর্তীতে কখনো যদি এরকম কাউকে রিসিপশনে আমরা আবার যাই, তাহলে আমরা এই ভুল থেকে শিক্ষা নিয়ে আমরা এইভাবে পরিকল্পনা করে যাব।
যে যারা আমাদের নেতাকে আমরা প্রোটোকল দেব, একেবারে নেতার চারপাশে যে কয়জন লোক থাকবে, 8-10 জন থাক আর 20 জন থাক, তারা তরুণ হতে হবে, ইয়াং হতে হবে এবং শক্তিশালী সাহসী হতে হবে। 1। 2 হচ্ছে মুরব্বী যারা, মানে নেতৃত্ব যারা দিচ্ছে, তারা ওই সেফগার্ডের ভিতরে থাকবে, নেতার সাথে থাকবে। আর কিছু থাকবে অন্যান্য যারা নেতাকর্মী আছে, একটু নরম সরম বা একটু মাঝ বয়সী টয়সী, তারা ওই সেফগার্ডের চারপাশে থাকবে। আর একটা গ্রুপ হচ্ছে মিডিয়ার কাজ করবে, যারা সোশ্যাল মিডিয়ায় মোটামুটি অ্যাক্টিভ, সোশ্যাল মিডিয়ায় মোটামুটি পরিচিত, তারা লাইভ করবে, ভিডিও করবে, এসব করবে। কিন্তু এইরকম কোনো পরিকল্পনা আমি সেখানে দেখি নাই। সবাই ভিডিও করতেছে, সবাই লাইভ করতেছে, আবার কথাও বলতেছে, স্লোগানও দিচ্ছে। মানে স্লোগান দেওয়া প্রথমে নিষিদ্ধ ছিল, মানে জামাত শিবিরের নেতা কর্মীদেরকে নিষেধ করা হয়েছিল স্লোগান দেওয়া যাবে না। কিন্তু যখন ছাত্রলীগের, এটা বলা ভুল হবে, সন্ত্রাসী লীগের নেতা কর্মীরা যখন স্লোগান দিচ্ছিল ভুয়া ভুয়া বলে, তখন আসলে জামাত শিবিরের নেতৃবৃন্দের এই নির্দেশকে উপেক্ষা করে তখন তারা তাহের বলে স্লোগান দেওয়া শুরু করে। তো এই জন্য আগামী কোনো নেতাকে যদি আমরা আবার রিসিভ করতে যাই, সেটা বিএনপির ক্ষেত্রে হোক, এনসিপির ক্ষেত্রে হোক, আর জামাত শিবিরের ক্ষেত্রে হোক, অবশ্যই এই সন্ত্রাসী লীগকে মোকাবেলা করতে হলে আমাদেরকে আগেই একটা প্রস্তুতি নিয়ে যাইতে হবে যে নেতার চারপাশে কারা থাকবে, তারপরে কারা থাকবে, মিডিয়ার কাজ কারা করবে, স্লোগান কারা দিবে। এই সব কিছু পরিকল্পনা করে একেবারে পাই টু পাই একটা সিস্টেমেটিক আমরা সেখানে যাব। এই ভুল থেকে আমাদের আগামীতে শিক্ষা নেওয়ার আহ্বান সবার প্রতি থাকলো। তো সব মিলিয়ে এই ছিল মোটামুটি অবস্থা। তবে এই জায়গায় সত্য কথা বলতে কি, বিএনপির কোনো নেতাকর্মী সেখানে না থাকা, এটা বিএনপির জন্য চরম লজ্জার হয়েছে। এত বড় একটি রাজনৈতিক দল তারা দাবি করে, অথচ তাদের কোনো নেতাকর্মী তাদের দলের সেকেন্ড ইন কমান্ডকে রিসিভ করার মতো একজনও ছিল না। এরপরে আমাদের জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী যে রাজনৈতিক দল এনসিপির 2 জন নেতা, তাদেরকেও রিসিভ করার জন্য আমরা বিমানবন্দরে কাউকে দেখি নাই। কিন্তু ঠিকই নিউ ইয়র্কে অর্থাৎ ম্যানহাটনে যখন হোটেলে আক্তাররা উঠেছে, তখন আক্তার তার কোট চেঞ্জ করে তার দলের নেতাকর্মীরা তাকে জোর করে বাইরে নিয়ে আসছে। বাইরে নিয়ে এসে যে স্লোগান দিয়েছে দেখলেন, ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ, মুজিববাদ মুজিববাদ, মুর্দাবাদ মুর্দাবাদ, এরকম স্লোগান শুনছেন না? আমার কথা হলো যে উনি হোটেলে যাওয়ার পর তাকে হোটেল থেকে বের করে নিয়ে এসে আপনি স্লোগান দিচ্ছেন। এয়ারপোর্টে যখন উনি ল্যান্ড করলেন, আপনারা কোথায় ছিলেন? ঘোড়ার ঘাস কাটতেছিলেন? হ্যাঁ, ঘোড়ার ঘাস কাটতেছিলেন। মিডিয়া সেশন, ফটো সেশন করার জন্য আবার আপনার নেতাকে হোটেল থেকে নিয়ে আসছেন বাইরে স্লোগান দেওয়ানোর জন্য, তাই না? অথচ নেতা ডিম খাইলো, তখন আপনি ঘুমাচ্ছিলেন, নাকে তেল দিয়ে ঘুমাচ্ছিলেন। এই হলো আপনাদের দল করা। ঠিকই দেখেন জামাত শিবিরের নেতা কর্মীরা 500 নেতা কর্মী চলে গেছে তাদের নেতাকে প্রোটোকল দেওয়ার জন্য, অথচ আপনাদের কোনো দলের নেতা কর্মীদের কোনো একটা পরিকল্পনাই ছিল না। আমি যদিও আত্মসমালোচনা করলাম যে জামাত শিবিরের কিছু ভুল ছিল, কিন্তু আপনাদের ভুলের তো অন্ত নাই। আপনারা গ্রুপিং করে এক দল আসেন আর এক দল আসেন না। আপনারা ইনফরমেশনই একেবারেই জানেন না যে আপনাদের নেতা কোথায় ল্যান্ড করবে। উনি ল্যান্ড করেছেন টার্মিনাল 4-এ, আর আপনারা যা বসে আছেন 8 নম্বরে। এই হলো আপনাদের রাজনীতি। তো যাই হোক, কথা হলো যে কৃতজ্ঞতা স্বীকার করতে হয়। আমি আবারও আক্তারকে আমি চরম ভালোবাসি, পছন্দ করি, কিন্তু আক্তার, আমি জানি না আক্তার কি পোস্ট দিয়েছে। আমি যারার পোস্টটা পড়েছি, আমি খুবই মর্মাহত হয়েছি। যারার পোস্টটা পড়ে আমি খুবই মর্মাহত হয়েছি। তিনি জামাত শিবিরের নামে উল্লেখ করেন নাই, অথচ তাকে প্রোটোকল দিয়েছে জামাত শিবিরের নেতাকর্মীরা, কিন্তু তাদের প্রশংসা করে একটা শব্দও তিনি লেখেন নাই। এইটা চরম দুঃখজনক, চরম লজ্জাজনক। নারী হিসাবে আমরা তাকে সম্মান দিলাম, কিন্তু যারা সম্মান দিল, যারা নিরাপত্তা দিল, তাদের কৃতজ্ঞতা প্রকাশনী করলেন না। এটা দুঃখজনক। তো যাই হোক, আবার সকালে কাজ আছে, আর বকবক না করি। দর্শক আলোচনা শুনেছেন, শুনে বুঝতে পেরেছেন যে আসলে কিভাবে এই হামলাটা করানো হয়েছে। অতএব এই সবকিছু বিবেচনা করে
আমাদের এই এম্বাসিতে যে সমস্ত কর্মকর্তারা রয়েছেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা উচিত, তাদেরকে তদন্ত করা তাদের বিরুদ্ধে যে তারা কাদের সাথে যুক্ত রয়েছে। আর এটা হওয়াটা স্বাভাবিক এই কারণে এখনো দূতাবাসে যারা কাজ করছে তারা হাসিনার নিয়োগপ্রাপ্ত এবং হাসিনার আত্মীয় স্বজন। দর্শক, এই কারণেই মূলত এই কাজগুলো হয়েছে। পাশাপাশি বিএনপি নেতাদের বা বিএনপির উচিত ছিল তাদের ভালো ইনফরমেশন নিয়ে সেখানে যাওয়া, কিন্তু সেটা তারা করতে পারে নাই। এখানে তারা ব্যর্থতার পরিচয় দিয়েছে। দর্শক, আলোচনাগুলো শুনেছেন, শুনে আপনার ব্যক্তিগত মতামত কমেন্ট বক্সে কমেন্ট করবেন।